আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, আমরা টাইপ 3টা সাজিয়েছি আমাদের যেই মেধা সম্পত্তিগুলো রয়েছে, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এই জিনিসগুলো নিয়ে আমরা এই টাইপটা সাজিয়েছি এবং টাইপ 3-তে আমরা আমাদের 23 থেকে 37 নম্বর সিরিয়ালের প্রশ্নগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রশ্ন নাম্বার 23-এ। 23 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে মেধা সম্পদের অন্তর্ভুক্ত। এখানে কোন জিনিসগুলো আমাদের জন্য মেধা সম্পত্তির অন্তর্ভুক্ত? দেখো, আমি যখন কোনো একটা কিছু আমার সৃজনশীলতার দ্বারা, আমার চিন্তা শক্তির দ্বারা, আমার মেধা দ্বারা তৈরি করব, ওই জিনিসগুলোকে আমরা বলবো মেধা সম্পদ। যেমন রোবট বা রোবোটিক্স, এটা অবশ্যই অনেক বেশি একটা, ওটাকে কি বলে, মেধা শক্তির ব্যাপার থাকে, তাই না এখানে। এরপরে দেখো কল্পবিজ্ঞানের গল্প, সোজা কথা হচ্ছে তুমি ধরে নাও হচ্ছে কোনো একটা গান লিখলা, তুমি কোনো একটা উপন্যাস লিখলা। এখন ওই উপন্যাসটা লেখার জন্য, উপন্যাস তো সবাই লিখতে পারে না, তুমি দেখো পৃথিবীতে কয়জন মানুষ কবি হইতে পারছে বা কয়জন কবির লেখা বা মানুষ পছন্দ করছে। তার মানে কি, ওই তুমি একটা ভালো লেখা লিখতে গেলে তোমাকে অনেক চিন্তা করতে হচ্ছে, তোমার চিন্তার আলাদা একটা জগৎ তৈরি করতে হচ্ছে। আবার তুমি যদি কোনো ভবনের ডিজাইন করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমার একটা সৃজনশীলতা থাকতে হবে। এখন হ্যাঁ, আমরা ছোটবেলায় যেরকম ঘর আইকা আসছি, মনে করো যে এই দিলাম হচ্ছে ঘর, আজ একটু বেশি বড় হয়ে গেছে, এইটা মনে করো হচ্ছে ঘর, আরে দাঁড়াও, ঘরটা আইকাই ছাড়বো আজকে। এই হচ্ছে মনে করো ঘর, এই হচ্ছে ঘরের টিন, এই হচ্ছে ঘরের দরজা, এই হচ্ছে ঘরের একটা জানালা, আর এই হচ্ছে ঘরের সিঁড়ি। এরকম ঘরের ডিজাইন করতে আসলে কোনো দরকার নাই, মানে খুব বেশি মেধার দরকার নেই। তবে আমরা যেসব মানে ভবন ডিজাইনের কথা চিন্তা করি, এখানে অনেক পারিপার্শ্বিকতা বিবেচনা করতে হয়। আশেপাশে দালান কোঠা কেমন রয়েছে, কি ধরনের বিল্ডিং বানাইতে চাচ্ছে, ওইখানের মাটিটা কেমন, ওইখানে পরিবেশটা কেমন, অনেক কিছু চিন্তা করে তারপরে ভবন ডিজাইন করতে হয়। এই কারণে সবগুলোই কিন্তু আমাদের জন্য মেধা সম্পদেরই অন্তর্ভুক্ত। 24 নম্বর প্রশ্নে চলে যাব। বলা আছে পণ্য প্রতীককে বলা হয়, দেখো পণ্য প্রতীকের আরেক নাম হচ্ছে ট্রেডমার্ক। দেখো, পণ্য প্রতীক বা ট্রেডমার্ক হচ্ছে একটা বিশেষ চিহ্ন, যেই চিহ্ন দ্বারা আমি আমার ব্যবসায়িক পণ্যটাকে প্রতিযোগী পণ্য থেকে আলাদা করে রাখি, প্রতিযোগী পণ্য থেকে ভিন্নভাবে চিন্তা করি, তাই না? আচ্ছা, এরপরে ভাইয়া বুদ্ধিভিত্তিক সম্পদ হলো। বুদ্ধিভিত্তিক সম্পদ কি? পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এই সবগুলোই কিন্তু আমার জন্য মেধা সম্পদ, এবং যাহাই আমার জন্য মেধা সম্পদ তাহাই কিন্তু কি আমার জন্য বুদ্ধিভিত্তিক সম্পদ। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। 26 তারিখ, সরি 26 নম্বরে কি বলছে দেখো, 26 তারিখের উত্তরও 26, মানে সরি 26 নম্বর প্রশ্নের উত্তরও 26। দেখো, বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হয় কবে, বা বাংলাদেশে মেধা সম্পদ দিবস পালিত হয় কবে? 26শে এপ্রিল। দেখো, 26শে এপ্রিল হচ্ছে বিশ্ব মেধা সম্পদ দিবস, এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কি করা হয়? 26শে এপ্রিল বিশ্ব মেধা সম্পদ হিসাব পালন করা, মেধা সম্পদ দিবস পালন করা হয়। তাহলে উত্তর কি ভাইয়া? 26-এর উত্তর হচ্ছে আমাদের জন্য। চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 26-এর পরে 27 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া দেখো তো। বলা আছে, ধরো একটু উপরে আরেকটু প্রশ্ন আছে। 27 নম্বর প্রশ্ন বলেছে প্যাটার্ন ও ডিজাইন আইন। ভাইয়া খেয়াল করো, এই প্যাটার্ন ও ডিজাইন আইন বাংলাদেশে কত সালে প্রণীত হয়, অথবা বাংলাদেশে কত সালের প্যাটার্ন আইন চালু রয়েছে, বা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, বাংলাদেশে বিদ্যমান প্যাটার্ন ও ডিজাইন আইনটি কত সালের। বাংলাদেশে আমরা এখন যে প্যাটার্ন ও ডিজাইন আইনটা ব্যবহার করছি, বা যেই আইনের অধীনে এটা পরিচালিত হচ্ছে, সেটা কত সালের আইন? সেটা হচ্ছে আমাদের 1911 সালের আইন। এই কত সালের আইন ভাইয়া? এটা হচ্ছে আমাদের 1911 সালের আইন। এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 28। বলা আছে বুদ্ধিভিত্তিক সম্পদ কোনটি? কি বলা আছে ভাইয়া? বুদ্ধিভিত্তিক সম্পদ হচ্ছে কপিরাইট। মনে রাখবো, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, এগুলো সব হচ্ছে কি আমার জন্য বুদ্ধিভিত্তিক সম্পদ। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য? আচ্ছা, এখানে একটু জন্য হবে, জন হয়ে গেছে, এটা কত বছরের জন্য ভাইয়া? ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় আমাদের সবার প্রথম 7 বছরের জন্য,
এই 7 বছর শেষ হয়ে যাওয়ার আগে আমি যদি আবার অ্যাপ্লিকেশন দেই তাহলে আমি আরও 10 বছরের জন্য ট্রেডমার্কটা পেয়ে যাব, তাই না? এই 10 বছরের জন্য ট্রেডমার্কটা পেয়ে যাব। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 30 নম্বর প্রশ্নে। এই টাইপের খুবই অল্প প্রশ্ন আছে। দেখো 30 নম্বর প্রশ্নে কি বলা আছে, মেধা সম্পদের অন্তর্ভুক্ত কোনটি? দেখো মেধা সম্পদের অন্তর্ভুক্ত হচ্ছে, আমরা সবাই জানি পেটেন্ট, তারপরে হচ্ছে ট্রেডমার্ক, কপিরাইট, পণ্য প্রতীক, এই জিনিসগুলো হচ্ছে আমার জন্য মেধা সম্পত্তির অন্তর্ভুক্ত। তাহলে 1 এবং 3 এটা হচ্ছে আমাদের জন্য উত্তর। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য ক নাম্বারটা। চলে যাব হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার 31 নাম্বার প্রশ্নে বলা আছে, ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন? আমি আমার ব্যবসায়ে ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করে রাখি কেন? মানে একটা প্রতীক, ওই যে আমি যে কিছুক্ষণ আগে এঁকে দেখাইছিলাম, মনে করি এরকম একটা প্রতীক, এটারে আমি আমার ব্যবসায়ের ট্রেডমার্ক হিসাবে ব্যবহার করতে চাই। এখন এটাকে রেজিস্ট্রেশন করতে হবে কেন? এটাকে রেজিস্ট্রেশন করতে হবে যাতে করে এই প্রতীকটার উপরে আমি একচ্ছত্র মালিকানা পাই, অর্থাৎ আমি ছাড়া অন্য কেউ যেন এই প্রতীকটা ব্যবহার করতে না পারে, আমি ছাড়া অন্য কেউ যেন এই প্রতীকটা ব্যবহার করতে না পারে। আচ্ছা, 32 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব কি বলা আছে, দেখি ভাইয়া। 32 নম্বর প্রশ্নে বলেছে, বর্তমানে বাংলাদেশে চালু ট্রেডমার্ক আইন কত সালের? এই বাংলাদেশে বর্তমানে ট্রেডমার্ক আইনটা কত সালের? বাংলাদেশে বর্তমানে যেই ট্রেডমার্ক আইনটা রয়েছে সেটা হচ্ছে 2009 সালের। কত সালের ভাইয়া? 2009 সালের। আচ্ছা, 33 নম্বর প্রশ্নে কি বলেছে, ট্রেডমার্কের অন্তর্ভুক্ত নয়। ট্রেডমার্কের অন্তর্ভুক্ত নয় হচ্ছে পণ্যের মোড়ক বা পণ্যের প্যাকেট, যেটা ওইটা আমার ট্রেডমার্কের অন্তর্ভুক্ত বিষয় না। 34 নম্বর প্রশ্নে বলেছে, বুদ্ধিভিত্তিক পণ্য বা সেবা বিপণনের একটি জনপ্রিয় কৌশল কোনটি? খেয়াল করে দেখো, এই বুদ্ধিভিত্তিক পণ্য বা সেবা বিপণনের একটা জনপ্রিয় কৌশল হচ্ছে কপিরাইট চুক্তি। অর্থাৎ আমি একটা উপন্যাস লিখলাম, বা আমি একটা সিনেমা বানাইলাম, বা আমি একটা নাটক বানাইলাম, আমি একটা গান গাইলাম, এই জিনিসটা আমি কিভাবে বাজারে ছাড়বো, বা এই জিনিসটা থেকে আমি কিভাবে টাকা ইনকাম করবো, বা এই জিনিসটা কিভাবে আমি আমার অডিয়েন্সের কাছে পৌঁছাবো, এটার অনেক বড় একটা মাধ্যম হচ্ছে কপিরাইট চুক্তি করা। আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কপিরাইট চুক্তি করব, তারা আমার হয়ে এই জিনিসগুলো বিপণন করে দিবে, যেই টাকা লাভ হবে তারা এবং আমরা ভাগ ভাগ করে নিয়ে নিব আর কি। আচ্ছা, এরপরে আবার বলেছে, দেখো পণ্য প্রতীকের বহির্ভূত কোনটি? এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসতেছে এবং ভিন্ন ভিন্ন নামে আসতেছে কিন্তু, হ্যাঁ, তো এটা মনে রাখবা, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেক দরকার। 36 নম্বর প্রশ্নে কি বলা আছে, উপমহাদেশে কপিরাইট আইন প্রণীত হয় কখন? উপমহাদেশে কপিরাইট আইন প্রণয়ন করা হয় 1912 সালে। দেখো, যে জিনিসগুলো মুখস্থ বিদ্যা ওইগুলো নিয়ে কিন্তু আর ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নেই, কারণ একটা সাল, এটা নিয়ে তার কোনো কিছু ব্যাখ্যা করতে পারবো না। 37-এ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় প্রথমে 7 বছরের জন্য। 7 বছর শেষ হয়ে যাওয়ার পরে যদি আমি আবার আবেদন করি তাহলে পুনরায় আবার আমি 10 বছরের জন্য পাবো। আচ্ছা, তাহলে দেখো টাইপ 3 কিন্তু আমরা শেষ করে ফেললাম। আমি আশা করছি টাইপ 3তে আমরা যতগুলো প্রশ্ন আলোচনা করেছি এই প্রশ্নগুলো তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।